আর আজকে আপনারা যে 10 দফা ঘোষণা করতে বলেছেন, এটা প্রথমত হচ্ছে, যাই হোক আমি ঘোষণা করছি, যেহেতু আপনারাই তৈরি করেছেন, আমাকে বলছেন আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, এই কারণে আমি ঘোষণা করছি। যেটা বলছেন যে প্রথমে 1 নম্বরে বলা আছে যে প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে। আমার মনে হয় এটা খুবই পজিটিভ একটা কথা, যে যাদের সামর্থ্য আছে তারা তো সরকারের কাছে ভিক্ষা চাইবে না যে আমাদের লাশটা নিয়ে যাও, বাস্তব কথা। বাট যারা অক্ষম তারা তো অন্তত দেশের মাটিতে তারা এসে মানে তাদের শেষ যাত্রাটা দেশের মাটিতে হবে, এটা তো মানুষ প্রত্যাশা করতে পারে, কারণ জীবিত থাকা অবস্থায় তো দেশকে দিয়েছে। 2 নম্বরে বলছেন যে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ভোটাধিকার চাই, এটাও যৌক্তিক দাবি। যে প্রবাসীদের বিশেষ করে আমি মনে করি যে যারা অন্তত মানে হচ্ছে বাংলাদেশের নাগরিক, তাদেরকে তো অবশ্যই একটা পরিচয়পত্র দিতে হবে। এবং যেহেতু বাংলাদেশের নাগরিক, তাদেরকে বর্তমান যেহেতু যুগ পাল্টাইছে, ডিজিটাল যুগ, সুতরাং সেই ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে অবশ্যই তাদেরকে ভোটাধিকার থেকে প্রায় 2 কোটি প্রবাসী, তাদেরকে কেন বঞ্চিত করা হবে? অবশ্যই এটা যৌক্তিক দাবি। 3 নম্বরে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই। আমার মনে হয় এইখানে আরো একটু যুক্ত করতে পারতেন, শুধু বিমানবন্দরে না, আমি বলবো যে আপনারা যেখান থেকে সেবা নিচ্ছেন সেখানে অনেক জায়গায় আপনারা হয়রানির শিকার হচ্ছেন। লাইক আমি অনেকে বলছি যে ভাই আছি একটা ধরেন কাতারে, কিংবা আপনার আছি ইতালিতে, বিভিন্ন দেশে, যে ওই সমস্ত দেশের এম্বাসিতে গেলেও, কনসুলেটে গেলেও তারা স্যার বলে, যে হাউ ক্যান আই হেল্প ইউ, খুব একটা ফ্রেন্ডলি ভাবে তারা মানে তাদের দিকে এগিয়ে যান, সহানুভূতিশীল সহনশীল দৃষ্টিভঙ্গি। অথচ নিজ দেশে দেখা যায় অনেক জায়গায় অনেক কর্মকর্তা কর্মচারী কোনো পাত্তাই দেন না। অনেক ক্ষেত্রে অনেকে বলছেন যে মানে ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে এত আপনার মানে ধর্ণা দেন, শেষ পর্যন্ত দেখা যায় তার ভিসার মেয়াদটা শেষ হয়ে যায়, তখন তারা অন্য আরেক জটিলতায় পড়েন। সেই ক্ষেত্রে আমরা আশা করব যে এই দাবিটা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে নিবে, যে বিমানবন্দর সহ সকল হয়রানি বন্ধ করতে হবে। 4 নম্বর বলছেন প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ও পেনশনের সুবিধা চাই। এটাও আমি একমত আপনাদের দাবির সাথে। তবে যাই হোক, আমার একটা ব্যক্তিগত অভিমত আছে যে অন্তত বাংলাদেশে রাজনীতিবিদদের ক্ষেত্রে, যারা আপনার পার্লামেন্টে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বর বিষয়টা আলোচনার একটা দাবিদার রাখে বোধহয়। তবে জেনারেলি আমি মনে করি যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এবং পেনশন সুবিধার বিষয়টা, সেটা নিয়ে একটা বিস্তর আলোচনা হতে পারে। আর হচ্ছে 5 নম্বরে দালাল মুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই। এটাও আমি খুবই অনেক একটা প্রাসঙ্গিক দাবি, অত্যন্ত যৌক্তিক দাবি। যদিও আমি দাবিগুলো আগে দেখি না, এই কারণে 2-1 কমেন্টস আমি আমার জায়গা থেকে আর কি বলতেছি। যে কারণ বিশেষ করে আমার মনে হচ্ছে যে প্রবাসীরা যারা বিভিন্ন দেশে যায়, বিশেষ করে আপনার ওয়ার্কিং ভিসায়, তাদের আপনার যেটা খরচ তার চেয়ে মনে হয় যে দ্বিগুণ 3 গুণ দালালদেরকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি কম খরচে তাদেরকে পাঠাতে পারতাম, আলটিমেটলি তো মানে হচ্ছে অনেক মানুষ যেতে পারতো, এবং ওই পরিবারগুলো আপনার একটু সচ্ছল হতে পারতো। কারণ বাস্তব জায়গা থেকে আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি অনেককে চিনি যে যারা যায় জায়গা জমি বন্ধক রেখে জায়গা জমি বিক্রি করে, সেই ক্ষেত্রে আপনার 1.5-2 লাখ টাকায় যেতে পারে, যেখানে 90,000 টাকায় যেখানে যেতে পারে সেখানে 5 থেকে 7 লাখ টাকা, তারপর অনেক জায়গায় প্রতারিত হয়। বিশেষ করে এটা কিছুদিন আগে আবার এর বিপরীত একটা উদ্যোগ আমরা দেখেছি, যে তারা আপনার যারা হচ্ছে রিক্রুটিং এজেন্সি বা মানে রিক্রুটিং এজেন্সিরা, যারা জাস্ট এই যে আপনারা বলছেন যে দালাল, এদেরকে আবার এজেন্সিশিপ দেওয়ারও একটা চিন্তা ভাবনা আমি একটা আলোচনা শুনেছিলাম পাসপোর্ট কর্তৃপক্ষ থেকে এবং এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। শেষ পর্যন্ত এটা হলে আমি মনে করি এটা আরো ক্ষতিকর হবে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় অনেক ক্ষেত্রে যেখানে গভর্নমেন্টের সুযোগ আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জিতে তারা এটা করতে পারে, তাহলে অধিক সংখ্যক আমাদের দেশের মানুষ বাইরে যেতে পারবে। 6 নম্বরে প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই। প্রবাসীদের নিরাপত্তা বা প্রবাসীদের বিষয়ে একটা আইন আছে, বিশেষ করে অভিবাসন সংক্রান্ত। তবে সেটা আমি মনে করি এখন যুগোপযোগী করা যেতে পারে, যে প্রবাসীদের সুরক্ষা নিয়ে, যেহেতু অনেকে বলছে যে দেশের বাইরে থেকে এখানে ব্যবসা বাণিজ্য করে, অনেক ক্ষেত্রে অমুককে চাঁদা দিতে হয়, তোমাকে চাঁদা দিতে হয়, একটা এমন একটা ট্রেন্ড হয়ে গেছে। আমার দেখা খুব অদ্ভুত লাগে যে একটা দেশে বাইরে থেকে 10 বছর 15 বছর কাজকর্ম করে সে কিছু সঞ্চয় করেছে, দেশে সে বাড়ি করবে,
সেখানে গ্রামের মাতব্বর, অনেক ক্ষেত্রে প্রশাসনের লোকও তাদের কাছে টাকা পয়সা চায়, মনে হয় যে মানে তারা একটা টাকার ব্যাংক নিয়ে আসছে, ওখানে খোঁচা দিলেই টাকা পড়বে। সেক্ষেত্রে অবশ্যই তাদের এই সুরক্ষার জন্য একটা আইন দরকার, যে যারা বিদেশে থেকে হাড়ভাঙা পরিশ্রম করে দেশকে সাপোর্ট দিয়েছে, তারা আসলে এমনিতেই তো যে কোনো নাগরিকই সুরক্ষা পায়, সেক্ষেত্রে প্রবাসীদের দেওয়া যেতে পারে এই বিশেষ সুযোগ সুবিধাটা। এবং জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ, এটা সবাই বলে আসছে, বিশেষ করে বা অনেকে, এমনকি আমি দেখছি সরকারের মধ্যে অনেকে বলছে যে বিশেষ করে যে তাদের যেই আপনার বরাদ্দ দেওয়া হয় ওই আপনার প্রণোদনা 2% এরকম কিছু, এবং কিছু বলা চলে যে খাতে দেওয়া হয় সেটা আদৌ তো প্রবাসীদের খুব একটা কাজে লাগে না, যে আপনার তারা একটা দক্ষ মানব সম্পদ দেশে আসে অনেকে, তাদেরকে কিভাবে দেশের কাজে আবার যুক্ত করা যায় বিভিন্ন টেকনিক্যাল কাজে বা যে যেখানে এক্সপার্ট, সেটা সরকার চিন্তা করলে তো আমাদের দেশ আরো এই এদের দ্বারা উপকৃত হতো। আর 7 নম্বরে 8 নম্বরে বলছেন অভিবাসন ব্যয় 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরত ফেরতদের কর্মসংস্থান সুদমুক্ত পর্যাপ্ত ঋণ চাই। ঋণের একটা সুবিধা বোধহয় আছে, কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে যে আসলে মানে একবার বললে সেটার মধ্যে অনেক অস্পষ্টতা থাকে। সেক্ষেত্রে 1 লাখ টাকা, এটা আমি আগে বলেছি যে দালালদের দৌরত্ব বন্ধ করতে পারলে, সরকারি ব্যবস্থাপনায় প্রবাসে পাঠাতে পারলে অনেক খরচ কমে যাবে। তো সেটা আশা করি যে এটাও মানে বিবেচনা করবে সরকার, এবং আমাদের জায়গা থেকে আমরাও যেহেতু একটা রাজনৈতিক দল করতেছি, আমরাও এই বিষয়গুলো আমলে নিব আমাদের দাবি দেওয়ার প্রেক্ষাপটে। 9 নম্বরে আপনারা বলছেন যে বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই। এটা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে এই সময় যেখানে আমাদের শ্রম বাজার অনেক দেশে সংকুচিত হয়েছে। সেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছিলেন সরকারকে শ্রম বাজার খোঁজ করার জন্য, বা যেই সমস্ত জায়গায় আমাদের যেমন মধ্যপ্রাচ্যের মতো বিভিন্ন দেশে যেখানে শ্রম বাজার দীর্ঘদিন ধরে বন্ধ আছে বা আমরা চালু করতে পারছি না, সেটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে একটা আলোচনা করা দরকার। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম কিছুদিন আগেই তো আমাদের যে একজন এমপি পাপুল পাপুল কোন দেশে যেন ধরা পড়লো ভাই? কুয়েতে। 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 কুয়েতের মতো একটা সম্পদশালী রাষ্ট্রে এই ধরনের বাংলাদেশের আইন প্রণেতা, চিন্তা করেন যে তাহলে মানে কি ধরনের মানুষ আসলে সংসদেও চলে যাচ্ছে, যে তারা একটা রাষ্ট্রের আইন প্রণেতা, আর অন্য দেশে তারা মানব পাচারের অভিযোগে অভিযুক্ত হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, শুরুর দিকে যখন এই অভিযোগগুলো এসেছিল সরকারের দায়িত্বশীল কেউ আমলে নেয়, যদি আমলে নিত নিজ দেশে ব্যবস্থা কাছে আমরা কোনো সরকারের সূচক যে সংকটে পড়ে, ড্রাইভারের ক্ষেত্রে লরি কিংবা বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে আপনার সরকার যদি আপনার বিশেষ করে বিভিন্ন দেশে যারা দক্ষ বিভিন্ন কাজে আছে তাদেরকে বৈধকরণে সরকারি উদ্যোগে একটু সহযোগিতা করে, তারপরে আরো অনেক দেশ আছে যেমন মালয়েশিয়া এখন একটু সংকটে আছে, কিন্তু মালয়েশিয়াটা পরিস্থিতি স্বাভাবিক হলে তো আবার সেখানে অনেক শ্রমিকের প্রয়োজন হবে, বা সেখানে আরো আনুষঙ্গিক মানব সম্পদের প্রয়োজন হবে, সেখানে আমাদের যে যারা যেখানে মানে এক্সপার্টিজ আছে তারা ওই সমস্ত দেশ থেকে আবার দেশে মানে আছে রেমিটেন্স পাঠাতে পারবে। আমার মনে হয় করবে এই বিভিন্ন দেশে সহজ 10 দফা দাবি বিবেচনা করে অন্তত এগুলোর মধ্যে বাস্তবায়নযোগ্য অধিকাংশই সেগুলো বাস্তবায়ন করার জন্য সরকার পদক্ষেপ নেবে। আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা করব, এবং আমার মনে হয় আপনাদের আজকে তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে, এইটার উপরে একটা বিস্তর আলোচনা দরকার। এই 10 দফা দাবির ভিত্তিতে বিভিন্ন
দেশের প্রবাসীদের সাথে আপনাদের যেহেতু বিভিন্ন দেশে একটা নেটওয়ার্ক আছে তাদের সাথে একটা মত বিনিময় করতে পারেন, তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছে?